দিল্লি থেকে কিছুটা দূরে নজরগড়, সেখানে বাড়ি সাহিল গেহলোত 12 কমপ্লিট করার পর কোচিং নেওয়ার জন্য দিল্লি আসে। এন্ট্রান্স এক্সামের জন্য কোচিং নেওয়ার জন্য সে দিল্লি আসে এবং সে সেখানে কোচিং নিতে থাকে। অন্যদিকে নিকি যাদব ক্লাস 12 কমপ্লিট করার পর ডক্টরের কোচিং নেওয়ার জন্য সেও দিল্লি আসে এবং দুজনেই দিল্লির উত্তমনগরে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। এবং যেহেতু হরিয়ানার ঝরঝর থেকে নিকি যাদব আসে, যেহেতু ঝরঝর থেকে উত্তরনগরের দূরত্ব অনেকটা হয়ে যায়, তো নিকি যাদব ঠিক করে যে দিল্লিতে পিজি নিয়ে সে সেখানে থাকবে। অন্যদিকে সাহিলও কিন্তু দিল্লিতে পিজি নিয়েই আছে। তো এইভাবে নিকি প্রতিদিন বাসে করে কোচিংয়ে যায় এবং কোচিং থেকে বাড়ি আসে। তো কোচিংয়ে যাওয়ার সময় একই বাসে তো সাহিলের সাথে তার দেখা হয় এবং প্রতিদিন এইভাবে চলতে থাকে এবং দুজনের মধ্যে কথোপকথন হতে থাকে। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয় এবং সেই নাম্বার এক্সচেঞ্জ থেকে দুজনের মধ্যে কথা হতে হতে আস্তে আস্তে সম্পর্কটা অনেকটা দৃঢ় হয় এবং তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয় এবং সেটা পরবর্তীকালে একটা প্রেম বা ভালোবাসার সম্পর্কের রূপ নেয়। তো এইভাবে চলতে চলতে 2020 সাল চলে আসে এবং লকডাউন চলে আসে। তো লকডাউন চলে আসার পর নিকি তার বাড়ি চলে যায় এবং সাহিল সেও তার বাড়ি চলে যায়। কিন্তু যেহেতু তাদের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই দুজনের মধ্যে কথোপকথন হতেই থাকতো এবং তাদের মধ্যে সবসময় এটাই হতো যে কবে লকডাউন শেষ হবে, কবে আমরা আবার একসাথে মিট করতে পারবো, কবে আমরা কোচিংয়ে যেতে পারবো, আমাদের মধ্যে দেখা হবে। তো লকডাউন শেষ হওয়ার পর তারা আবার যে যার নিজের পিজিতে ফিরে আসে এবং তারা ঠিক করে যে আমরা তো পরবর্তীকালে বিয়ে থা করবো, তো সব কিছু সম্পর্ক ঠিকঠাক থাকবে, তো কেননা আমরা চলো লিভিংয়ে থাকি। লিভিংয়ে মানে আমরা বিয়ে থা করবো না, মানে একসাথে থাকবো। তো তারা তখন লিভিংয়ে থাকতে আরম্ভ করে, অর্থাৎ একটা রুমে তারা দুজনে একসাথে থাকতে আরম্ভ করে এবং এইভাবে থাকতে থাকতে অনেকদিন যায়। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে নিকি তার বাড়ির লোককে কখনো জানায়নি, আর ছেলেটাও তার বাড়ির লোককে কখনো নিকির ব্যাপারে জানায়নি। সাহিল কখনো তার বাড়ির লোককে জানায়নি এবং নিকিও কখনো তার বাড়ির লোককে জানায়নি। তো এইভাবে অনেকদিন চলতে থাকে। কিন্তু এইভাবে চলতে থাকার পর আস্তে আস্তে যখন একটা মানুষকে দূর থেকে আমরা দেখি, তখন সেই মানুষটাকে আমরা সেভাবে চিনতে পারি না যতক্ষণ না সেই মানুষটার সাথে আমরা একসাথে থাকি। তো এইভাবে অনেক দিন থাকার পর আস্তে আস্তে তাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা আস্তে আস্তে আগের যে একটা ফিলিংস ছিল, সেই ফিলিংসটা দুজনের মধ্যেই আস্তে আস্তে কমতে থাকে, বিশেষ করে সাহিলের মধ্যে কমতে থাকে। কারণ সাহিল খুব ভালো করে জানতো যে যেহেতু কাস্টের প্রবলেম আছে, তাই তার বাড়ির লোক কখনো নিকিকে মেনে নেবে না। কিন্তু এই ব্যাপারে সে নিকিকেও কোনোদিন কিছু জানায় না, তাই আর এই কাস্টের প্রবলেমের জন্য সে বাড়িতেও কখনো নিকির ব্যাপারে জানায়নি। তো আস্তে আস্তে তাদের মধ্যে সেই যে প্রথমে যেটা টান টান উত্তেজনা, সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং পরবর্তীকালে তারা ঠিক করে যে আমরা এবার আলাদা থাকবো। তখন সাহিল সে মেস ছেড়ে চলে যায় এবং সে তার বন্ধুদের সঙ্গে রুমে থাকতে আরম্ভ করে। এদিকে সাহিলের বাড়িতে কিন্তু সাহিলের জন্য তখন অলরেডি বিভিন্ন রকমের সম্বন্ধ আসতে থাকে এবং সাহিলের বাবা সে বিভিন্ন রকম সম্বন্ধ দেখতে থাকে সাহিলের জন্য। সাহিল কিন্তু সেই প্রত্যেকটা সম্বন্ধেতে সম্মতি জানায় এবং সে লুকিয়ে লুকিয়ে প্রত্যেকটা সম্বন্ধ মানে দেখতে যেত, পছন্দ হোক বা না হোক। তার বাবা যখনই বলতো যে তার জন্য কোনো সম্বন্ধ এসছে দেখার জন্য, তখন সে কিন্তু তার বন্ধু বান্ধব নিয়ে মানে সেই সম্বন্ধ দেখতে যেত। তো এই ব্যাপারে কিন্তু সে কখনো নিকিকে কোনোদিন কিছু জানায়নি যে আমার সম্বন্ধ আসছে। কারণ কি তাদের মধ্যে তারা একসাথে থাকে না, তাদের মধ্যে সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে কথোপকথন এটা চলতো। কেউ মানে কোনো ব্রেকআপের এরকম কোনো ব্যাপার ছিল না, সম্পর্ক ছিল, বাট আগের মতো সেই লেভেলের সম্পর্কটা ছিল না যেটা প্রথমে শুরুতে ছিল। তো এইভাবে চলতে থাকে। তো এইভাবে চলতে চলতে দিন আসে 9 ফেব্রুয়ারি 2023 এবং সাহিলের একটি সম্বন্ধ পাকাপাকি হয়ে যায় যে 9 ফেব্রুয়ারি 2023 তার মানে আশীর্বাদ বা সাগাই যেটা বলে আর কি, তো সেইটা আর কি। তো এই ব্যাপারে সে নিকি কিন্তু কিছু জানায় না। যেহেতু নিকি তখন সাহিলের সঙ্গে থাকতো না, তখন নিকি তার বোনকে তার মেসে ডেকে নেয় যে তুই এখানে চলে আয়, দিল্লিতে চলে আয়, তুই এখান থেকেই কোচিং করে নিবি, কারণ আমি এখানে একাই আছি। তো নিকি তার বোনকে সেখানে ডেকে নেয়। এদিকে সাহিলের কিন্তু 9 তারিখের মধ্যে তার একটা সম্বন্ধ পাকাপাকি হয়ে যায় এবং তো 9 ফেব্রুয়ারি যথারীতি সাহিলের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আশীর্বাদ শুরু হয়ে যায় এবং সেখানে তার কলেজের সমস্ত বন্ধু বান্ধব সবাই আসে। কিন্তু এদিকে নিকি সেই ব্যাপারে কিছুই জানে না। তো যেটা হয় বন্ধুদের মধ্যে, যে বন্ধুর আশীর্বাদ হচ্ছে, সবাই ছবি টবি তোলে এবং
ফেসবুক হোয়াটসঅ্যাপ চারিদিকে স্টোরি টোরি দিতে থাকে। তো তাদের কিছু বন্ধুর মধ্যে একজন বন্ধু সে আবার এদিকে নিকির বন্ধু। তো সে দেখতে পায় যে একজনের স্টোরিতে যে সাহিল একটা মেয়ের সাথে মানে সাগাই হচ্ছে তার, সেই ছবিটা এক বন্ধু স্টোরিতে দেয়। তখন সে ছবিটা নিকিকে পাঠায় এবং নিকিকে জিজ্ঞাসা করে যে সাহিল কোথায়। তো নিকি বলে কোথায় আছে, বাড়িতে থাকবে, আমি তো সেইভাবে কিছু জানি না। তো তখন সে বলে যে না, সাহিলের এই ব্যাপার। তখন সে আর কি ছবিটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং তখন নিকি পুরো ব্যাপারটা জানতে পারে এবং জেনে সে প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে সঙ্গে সঙ্গে সাহিলকে ফোন করতে থাকে এবং যতবার সে সাহিলকে ফোন করে ততবার সাহিল ফোনটা কেটে দিতে থাকে এবং এইভাবে অনেকবার করার পর তখন সাহিল বিরক্ত হয় এবং বিরক্ত হয়ে সে তার ফোনটা ধরে এবং ধরার পর দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা অশান্তি শুরু হয়। তো সাহিল ঠিক করে যে সাহিল তখন তাকে বলে যে আজকে রাতে আমি তোমার সঙ্গে দেখা করব, তুমি কোনো চাপ নিও না। তো আমি তোমাকে সম্পূর্ণ ব্যাপারটা বলবো কী হয়েছে না হয়েছে, আমি ফ্যামিলির প্রেসারে পড়ে চাপে পড়ে এটা করেছি। তো তুমি এখন একটু শান্ত হও, আজকে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব, তো যত রাতই হোক না কেন। তো যথারীতি সেদিন রাতে সবাই বাড়ি থেকে রিলেটিভ যারা এসেছিলো সবাই চলে যাওয়ার পর যখন আস্তে আস্তে সবাই শুয়ে পড়ে, রাত হয়ে যায়, তো সাহিল কিন্তু জেগে থাকে কারণ সে জানে আজকে তাকে কি করতে হবে। তো সে যথারীতি সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং যেখানে নিকির ফ্ল্যাট, মানে নিকির যেখানে পিজি, সেখানে চলে যায়। আর এদিকে নিকি তার বোনকে বলে যে আমি আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাব, তো তাই জন্য সে তার সমস্ত কিছু লাগেজপত্র প্যাক করে নেয় যে যদি তোকে কেউ কিছু জিজ্ঞাসা করে বা বাড়ি থেকে যদি কখনো ফোন টোন আসে তো বলে দিস যে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। এদিকে নিকির বোন কিন্তু জানতো না যে সাহিলের সঙ্গে সে যাচ্ছে, আর সাহিলও জানতো না যে নিকি কি বলে আসছে। তো যথারীতি নিকি আর সাহিল গাড়িতে একসাথে উঠে পড়ে এবং তারা ঠিক করে যে সেখান থেকে একটা লং ড্রাইভে কোথাও যাবে এবং সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। তো সাহিল তাকে জানায় যে আজকে 9 তারিখ, আজকে আমার সাগাই হয়েছে, মানে আশীর্বাদী হয়েছে এবং কালকে 10 তারিখ, কালকেই আমার বিয়ে। তো এটা শোনার পর রীতিমতো গাড়ির মধ্যে মানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা লেগে যায় তাদের মধ্যে এবং তাকে নিকি বোঝায় যে তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও এবং চলো আমরা কোথাও পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে আমরা বিয়ে করে নেব। তো সাগাই শুধুমাত্র হয়েছে, মানে আশীর্বাদই শুধুমাত্র হয়েছে, তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তো তুমি এই বিয়েটা ক্যান্সেল করো। তো এটা শোনার পর সাহিলেরও মনে হয় যে না, এতদিন ধরে আমি সম্পর্কের মধ্যে আছি, তো ঠিক আছে চলো, মেনেই নিল। সে তখন নিকির কথাটা মেনে নেয় এবং সে বলে যে ঠিক আছে চলো আমরা কোথাও গিয়ে বিয়ে থা করে নেবো এবং বিয়ে থা করার পর আমরা বাড়িতে আসবো এবং তখন হয়তো মেনে নেবে কি সেই ব্যাপারটা পরে তখন দেখা যাবে। তো তখন তারা ঠিক করে যে হিমাচল প্রদেশের দিকে যাবে এবং হিমাচল প্রদেশের ওখানে কোথাও গিয়ে একটা কোনো মন্দির টন্দির দেখে তারা সেখানে বিয়ে থা করে কিছুদিন সেখানে কাটিয়ে তারপর বাড়ি ফিরবে। তো তারা যেতে থাকে কিন্তু এইভাবে যেতে যেতে সকাল হয়ে যায় এবং সকালবেলা যথারীতি সাহিলের বাড়িতে যেটা হয় যে যার বিয়ে সে কোথায় গেল, বাড়িতে একটা খোঁজাখুঁজি শুরু হয়। তো সাহিলের বাবা তাকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে এবং সাহিল কলটা ধরে না, বারবার দেখে যে হ্যাঁ তাকে বাবা কল করছে। তো নিকিও তাকে বারণ করে যে তুমি কিন্তু কলটা রিসিভ করবে না, তো আমরা যেটা প্ল্যান করছি সেটাই হবে। তো যথারীতি তখন তারা হিমাচলের কাছাকাছি পৌঁছেও যায়, অনেকটা দূর চলেও গেছে তারা। তো এইভাবে যেতে যেতে তার বাবা যখন কন্টিনিউয়াসলি ফোন করতেই থাকছে তখন বিরক্ত হয়ে সাহিল বলে যে না তুমি জানো, তুমি কোনো চিন্তা করো না, আমাকে একটাবার ফ্যামিলির লোকের সাথে কথা বলতে দাও, আমার বাবার সাথে কথা বলতে দাও, কী ব্যাপার হয়েছে না হয়েছে আমি ব্যাপারটা আবার দেখি। তো তাকে তখন বারণ করে নিকি যে না, তোমাকে আমি বারণ করেছি ফোন ধরবে না, কারণ আমরা বিয়ে করব, বিয়ে করে এখানে কিছুদিন থাকবো, থেকে এখান থেকে যাব, তারপর যা হবে সেটা আমরা দুজনে ফেস করে নেবো, কোনো প্রবলেম নেই। তো সাহিল শোনে না, অনেকবার তার বাবা কল করাতে সে কলটা রিসিভ করে। এবার তার বাবা তাকে ইমোশনালি হোক বা থ্রেট দিয়ে হোক, মানে কীভাবে তাদের মধ্যে কথোপকথন হয় সেটা জানা যায়নি। তো হঠাৎ করে তার বাবার ফোনটা রাখার পর সাহিল বলে যে না, আমি এরকম আমার ফ্যামিলিকে ধোকা দিতে পারবো না, আমি আমার বাবার এরকম কথা ফেলতে পারবো না, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না, আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে, তো আমার এটা আমি করতে পারবো না। তো এই বলে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো এটা বলার পর রীতিমতো এতক্ষণ গাড়িতে যে পরিমাণে অশান্তি হচ্ছিলো সেটা আস্তে আস্তে হাতাহাতিতে চলে যায় এবং সাহিল অনেক করে নিকিকে বোঝায় যে দেখো তুমি ব্যাপারটা বোঝো, হয়তো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু এতদিনের একটা সম্পর্ক, একটা মেয়ের ব্যাপার, তো আপনারা বুঝতেই পারছেন
সেটা তো ক্ষমা করা যায় না কখনো। নিকি তাকে বারবার তার উপর হাত তুলে হামলা করতে থাকে এবং সাহিল মানে তাকে বারবার বোঝাতে থাকে। এইভাবে অনেকক্ষণ চলার পর যখন সাহিল আস্তে আস্তে পুরো ফেড আপ হয়ে যায় যে না আর কিছু করার নেই, তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং রেগে গিয়ে গাড়িতে যে আমরা মোবাইলের চার্জের জন্য যে কেবেল থাকে গাড়িতে সবসময় গুঁজাই থাকে, গাড়িতে উঠে আমরা ফোনে গুঁজে দিই, তো সেই কেবেলটা নিয়ে একদম নিকির গলায় পেঁচিয়ে এইভাবে টান দিয়ে ধরে থাকে এবং ততক্ষণ ধরে থাকে যতক্ষণ না মানে সব কিছু শেষ। তো এটা করার পর নিকি অলরেডি মারা যায় সেখানে। তো সাহিল তখন বুঝতে পারে যে মানে নিজের অজান্তেই সে কতখানি একটা ভুল কাজ করে ফেলেছে। হয়তো সে এটা করতে চায়নি, কিন্তু প্রচণ্ড রাগের মাথায় কি করবে ঠিক করতে না পেরে চারিদিক থেকে প্রেসার তার মধ্যে আসছে, একে ফ্যামিলির প্রেসার, তার মধ্যে নিকির প্রেসার, তো সে কি করবে ঠিক করতে না পেরে সে তার অজান্তেই কিন্তু একটা মার্ডার করে ফেলে। তো এরপর সাহিল মার্ডার তো করে ফেলেছে, এরপর সে কি করবে সেটাই সে বসে বসে চিন্তা ভাবনা করতে থাকে। কারণ সকাল হয়ে গেছে, রাস্তার মধ্যে লোকজন সবাই ঘুরছে ফিরছে, মানে ট্রাফিক বেড়েছে অনেক। তো কি করবে সে প্রথমে সে ঠিক করে যে কোনো নদীতে সে লাশটাকে ফেলে দেবে, কিন্তু তারপর ভাবে যে না, নদীতে এখন দিনের বেলা তো ফেলা সম্ভব না, কারণ যদি কেউ দেখে নেয় তো সেক্ষেত্রে বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। তো তখন সে ঠিক করে যে তাহলে কি করবে সেটা ঠিক করতে না পেরে তো সে নিকির লাশটাকে ভালো করে গাড়িতে সিট বেল্ট দিয়ে ভালো করে বাঁধে যাতে গাড়ি চললে বেশি না বডিটা দোলে, তো ভালো করে সিট বেল্টটা টান দিয়ে বাঁধে এবং সে সেখান থেকে গোটা দিল্লির ভেতর দিয়ে সে চলে আসে তার নিজের এলাকায়, অর্থাৎ নজরগড়ে চলে আসে। এবং নজরগড়ে সাহিলদের একটা ধাবা আছে, তো তার বাড়ি থেকে সেটা 700 মিটার দূর যে ধাবাটা। তো ধাবাতে সমস্ত যারা ক্যাটারিংয়ের লোক আছে বা যারা রাঁধুনি আছে তারা সাহিলের বিয়ের জন্য অলরেডি তারা সাহিলের বাড়িতে আছে, তো ধাবাটা পুরো ফাঁকা ছিল। তো তখন সে ঠিক করে যে আপাতত এটা আমি গিয়ে ধাবার মধ্যে রাখি এবং তারপরে সেটা দেখা যাবে যে কী করবো না করবো, সেটা পরে দেখা যাবে। কারণ সাহিলের বাড়ি থেকে বারবার করে ফোন আসছে, তার উপর আগেই বললাম যে তার উপর প্রচুর প্রেশার আছে যে বাড়িতে তার বিয়ে, অথচ সেই বাড়িতে নেই। তো সে কী করে যথারীতি গাড়ি চালিয়ে তার ধাবায় চলে আসে এবং ধাবায় এসে সে গেট খোলে এবং তার লাশটা বের করে, মানে নিকিকে বের করে, নিকির লাশটা বের করে এবং বের করে যে ফ্রিজ আছে ধাবাতে, যে মানে সবজি টবজি রাখার জন্য যে ফ্রিজ আছে, সেই ফ্রিজ থেকে সমস্ত ট্রেগুলোকে বের করে গোটা ফ্রিজটা খালি করে সেই ফ্রিজের মধ্যে লাশটাকে ভরে। এবং যেহেতু ফ্রিজটা অনেক ছোট, তো সেহেতু আমি দেখিয়ে দেবো, যেহেতু ফ্রিজটা অনেক ছোট তো ফ্রিজের মধ্যে পুরো লাশটা আটে না। তো যা হোক করে এদিক ওদিক করে টিপে টাপে যতবার সে দরজাটা বন্ধ করছিল বারবার দরজাটা খুলে যাচ্ছিল। তার জন্য কি করে, ফ্রিজের মধ্যে লাশটাকে ঢুকিয়ে ফ্রিজের যে দরজাটা সেটা দেয়ালের দিকে করে দেয় যাতে আর এটা খুলতে না পারে। তো সে সেখানে লাশটা রেখে দিয়ে সেখান থেকে ধাবা বন্ধ করে সেখান থেকে সে বাড়ি চলে যায়। তো যথারীতি সাহিল বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে বিয়ের সমস্ত যা কাজ থাকে বাড়িতে সেগুলো সব কমপ্লিট করে এবং রাত্রিবেলা তার বিয়ে হয়ে যায় ভালোভাবে। এবং সে বিয়ে থা করে তারপর বাড়ি চলে আসে এবং সে ভাবতে থাকে যে কখন, যেহেতু নতুন বিয়ে হয়েছে সবাই ইয়ার্কি করছে, তাই মানে নতুন বর, তাকে কেউ একা ছাড়ছে না, বাড়িতে রিলেটিভ আছে সবাই ইয়ার্কি করছে। তো সাহিল কিন্তু বসে বসে ভাবতে থাকে যে কখন সবাই ঘুমাবে বা কখন সবাই বাড়ি থেকে যাবে, সেই ভরসা কিন্তু থাকে। এইভাবে এরকম করে রাত্রি 3টে বেজে যায়। রাত্রি 3টে বাজার পর যখন অলরেডি সবাই শুয়ে পড়ে তখন সাহিল সেখান থেকে আবার বেরায় গাড়ি নিয়ে এবং গাড়ি নিয়ে গ্যারেজে যায়। গ্যারেজে গিয়ে সে নিকির লাশের সামনে বসে ভাবতে থাকে যে সে কী করবে। তখন সে ভাবে যেহেতু মানে লাশটাকে সে ফ্রিজে রেখেছে তো এত তাড়াতাড়ি লাশটা নষ্ট হয়ে যাবে না বা দুর্গন্ধ কিছু বেরাবে না, তো হাতে সে কিছুটা টাইমও পেয়ে যাবে। তো সে সেখান থেকে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে আরামসে শুয়ে পড়ে। তো তারপরের দিনও যেমন গাঁটবন্ধন টাটবন্ধন অনেক অনুষ্ঠান থাকে, সেই সমস্ত কমপ্লিট করার পর আবার রাত হয়। রাত্রিবেলা সে আবার বেরিয়ে আবার সেই ধাবায় যায়। ধাবাতে গিয়ে তখন সে আবার ভাবতে থাকে যে কী করবে, কিন্তু সে কোনো রকম কিছু খুঁজে পায় না যে সেই লাশটার সাথে কী করবে। একবার সে ভাবে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেবে, তারপর সে ভাবে যে না, কেউ দেখতে পেয়ে যাবে। রাত্রিবেলা গেলে সিসিটিভি চারিদিকে লাগানো থাকে দিল্লিতে, আপনারা জানেন। সিসিটিভিতে হয়তো সিসিটিভি ফুটেজে পেয়ে যাবে বা কেউ যদি দেখতে পেয়ে যায় বা পুলিশ যদি চেকিংয়ের জন্য গাড়ি দাঁড় করায়, তো
প্রচণ্ড সে টেনশনের মধ্যে থাকে এবং কি করবে সে ঠিক করতে পারে। এইভাবে 3 দিন 4 দিন কেটে যায়। এইভাবে 3 দিন 4 দিন কেটে যাওয়ার পর সে তখনও কিন্তু ডিসাইড করতে পারে না সে লাস্টটাকে নিয়ে কী করবে। তারপর সে ঠিক করে যে রেস্টুরেন্টে যে বড় বড় পলিথিনের যে প্যাকেট হয়, যে সেই পলিথিনের প্যাকেটের মধ্যে মানে লাস্টটাকে কেটে পিস পিস করে ভরে যদি কোথাও নদীতে ফেলে দিয়ে আসা হয় সেটা কেমন হয়। তো এইভাবে সে বিভিন্ন রকমের প্ল্যান করতে থাকে এবং সে কিছুই বুঝতে পারে না যে সে কী করবে। তো এইভাবে হতে হতে অলরেডি এখানে নিকির কেসটা, এবার নিকির মা বাড়িতে খুব চিন্তা করতে থাকে যে নিকি কেন আমাকে ফোন করছে না। মানে নিকি প্রতিদিন তার মাকে ফোন করতো, দিনে 2-3 বার করে ফোন করতো। সে সারাদিনে কী করলো, কখন কলেজ গেল, কখন কলেজ থেকে এলো, তো এই ব্যাপারগুলো সে তার মাকে সব কিছু জানাতো। যেমন একটা মেয়ে তার মায়ের সাথে সব কিছু শেয়ার করে, সেরকমই সে সব কিছু শেয়ার করতো। তো এইভাবে 3-4 দিন হয়ে যাওয়াতে নিকি কোনো রকম ফোন আসে না। তখন তার মা খুব চিন্তা করে এবং সে তার নিকির বাবাকে গিয়ে জানায় যে দেখো এরকম নিকি আজকে প্রায় 3-4 দিন হয়ে গেল, তার সাথে আমি কোনো রকমভাবে ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না। তো তখন নিকির বাবা বলে তাহলে এক কাজ করো, বোনকে ফোন করো, মানে নিকির বোনকে, মানে যে নিকির বোন তার সাথে পিজিতে থাকতো সেই নিকির বোনকে ফোন করো। তো তখন সে নিকির বোনকে ফোন করে। নিকির বোনকে ফোন করাতে তখন নিকির বোন বলে যে হ্যাঁ দিদি তো আমাকে বলে গেছে যে দিদি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে 3-4 দিনের জন্য। তো তখন ওর মা বলে যে হ্যাঁ 3-4 দিনের জন্য ঘুরতে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তো দিদিকে আমি লাইনে পাচ্ছি না, 3-4 দিন ধরে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই। তাকে জিজ্ঞাসা করছে তোর সাথে কোনো কন্ট্যাক্ট আছে কি না। তখন সে বলে যে না আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই। তখন নিকির মা জিজ্ঞাসা করে যে কোন বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তাদের কাউকে তুই চিনিস বা কোনো নাম্বার তোর কাছে আছে। তখন নিকি কী করে, তখন নিকি সাহিলের নাম্বারটা দিয়ে দেয় তার মাকে, যে দেখো মা সাহিল বলে একটা ছেলে আছে যে দিদির খুব ক্লোজ, আরও অনেক বন্ধু আছে বাট সাহিল বলে যে ছেলেটা আছে এই দিদির খুব ক্লোজ, মানে সব কিছুতে দিদিকে সাথ দেয় দেয়, তো একে কন্ট্যাক্ট কর। তো যথারীতি পরের দিন সাহিলের বাবা যথারীতি পরের দিন সকালবেলা নিকির বাবা সাহিলকে ফোন করে জিজ্ঞাসা করে যে এরকম আমার মেয়ে কি খবর তুমি জানো, কোথায় আছে বা না আছে, শুনলাম নাকি তুমি খুব ওর ক্লোজ ফ্রেন্ড। তখন সাহিল বলে যে না স্যার আমি তো কিছু বলতে পারবো না, তবে আমি শুনেছিলাম যে ও বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গেছে, তো আমি ওকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি বাট আমি কোনো রকমভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি না। এরপর আসে 13 ফেব্রুয়ারি রাত লোকাল থানায় একটা কল আসে এবং সে বলে যে আমি নিকির একজন বান্ধবী বলছি বা বন্ধু বলছি যেই হোক, তো নিকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমি সাহিলের পরিবারের ওপর নজর রাখছিলাম, যেখানে সাহিলের সঙ্গে নিকির একটা সম্পর্ক থাকার পরও সাহিল একটা অন্য মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায় এবং তারপর থেকে নিকিকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পুলিশ যথারীতি একটা ডাউটের মধ্যে আসে যে সত্যি ব্যাপার এরকম, মানে গার্লফ্রেন্ডের এই বয়ফ্রেন্ড বিয়ে করলো অথচ গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ঘটনাটা সিরিয়াস ব্যাপার। ততক্ষণে সব কিছু জানাজানিও হয়ে যায় যে নিকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সামথিং সব কিছু জানাজানি হয়ে যায়। তো সেদিনকে রাতে পুলিশ আর কিছু করে না এবং পরের দিন সকালবেলা যায় এবং পরের দিন সকালবেলা পুলিশ তার পুরো টিম নিয়ে সাহিলের বাড়িতে যায় এবং সেখান থেকে সাহিলকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। তো এরপর এই জায়গায় দুটো মত আছে, যে দুটো মত মানে উঠে এসছে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী। তো যে দুটো মানে মত এখানে উঠে আসে সেটা হচ্ছে, একটা হচ্ছে নিকির বাবার তরফ থেকে আর একটা হচ্ছে পুলিশের তরফ থেকে। নিকির বাবার তরফ থেকে যেটা নিকির বাবা জানায় যে সাহিলের বাবা পরের দিন সকালবেলা ফোন করে নিকির বাবাকে জানায় যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো আমার ছেলের সঙ্গে একটা সম্পর্ক ছিল, সেই হয়তো আপনার মেয়েকে কোথাও কিছু করে দিয়েছে যার জন্য আপনি আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না, হয়তো মেরে দিয়েছে বা কোথাও কিডন্যাপ করে রেখেছে, এটা নিকির বাবা জানায়। এবার পুলিশ জানায় যে না এরকম কোনো ব্যাপার না, আমরা ওকে অ্যারেস্ট করি এবং একজনের মানে গোপন মারফত খবর পেয়ে আমরা ওকে অ্যারেস্ট করি। অথচ এদিকে আবার সাহিল বলছে যে না আমি নিজে থেকে গিয়ে সারেন্ডার করেছি পুলিশের কাছে, যে হ্যাঁ আমি এই সব কিছু করেছি, মার্ডার টার্ডার করেছি। তো যেহেতু সারেন্ডার করলে তার শাস্তি একটু কম হয়, তো সেহেতু তো এখানে এই 2-3টে মত এখানে এখনও পর্যন্ত জানা যায়নি যে আসল ঘটনাটা কি। নিকির বাবার একটা মত যে না সাহিলের বাবা আমাকে সব কিছু জানিয়েছে, পুলিশ বলছে যে না আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, এবং সাহিল বলছে যে না আমি নিজে গিয়ে আপনাদের কাছে সারেন্ডার করেছি, আমি একটা প্রেশারের মধ্যে ছিলাম তো আমার অজান্তে এটা হয়ে গেছে। সে সারেন্ডার করেছে, সারেন্ডার করার মানে হচ্ছে যে যদি কোনো দোষী সে গিয়ে নিজে থেকে যদি সারেন্ডার করে সেক্ষেত্রে তার শাস্তি অনেকটা কমে যায়, তো হয়তো শাস্তি কমানোর জন্যই হয়। তো মাঝখান থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 3টে ফ্যামিলি এখানে
পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে একটা হচ্ছে নিকির ফ্যামিলি, একটা হচ্ছে সাহিলের ফ্যামিলি, আর একটা হচ্ছে নতুন যে মেয়েটিকে সাহিল বিয়ে করেছিল তো তার ফ্যামিলি। তো এটাই হচ্ছে ঘটনা। তো ঘটনাটা কেমন লাগলো আপনাদের জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।